আমার জানতে হবে। কারণ আমি যদি এগুলা না জানি তখন দেখা যাবে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, কারণ কিছু কিছু ম্যাথে আমাদের আমাদের কোনো কোনো কারেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে। দেখা গেছে কি ওই ডিপেন্ডেন্ট কারেন্টটা থ্রু আউট দ্য সার্কিট কিন্তু ফ্লো করতে থাকে। তো এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের জন্য বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের জন্য আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি এগুলো জানতে হবে। তারপর হচ্ছে ওহমস ল। ওহমস লর মধ্যে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সি, যে আমরা জানি কি ওহমস ল হচ্ছে সোললি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার বাড়লে কমলে ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে ওহমস ল কিন্তু ভ্যারিয়েশন হয়। মানে ওহমস ল থাকে ঠিক থাকে না, কারণ টেম্পারেচার যদি ভ্যারিয়েশন হয় ওহমস ল আসলে ফলো করে না, এটা আমরা জানি অলরেডি 1-1 শিখে আসছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার ব্যাপার স্যাপার আছে। কারণ আমরা যেহেতু হচ্ছে এখানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস নিয়ে বেসিক্যালি ইলেকট্রনিক্সটা টোটালি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে ওহমস ল ব্যাপারটা আছে, নন লিনিয়ারিটি ব্যাপারটা আছে। আর আমরা জানি কি ওহমস ল যদি লিনিয়ার হয় তাহলে ওহমস ল ফলো করে, আর যদি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ যদি নন লিনিয়ার হয় তাহলে কিন্তু ওহমস ল ফলো করে না। আচ্ছা, কেভিএল কেসিএল, আমরা কেভিএল কেসিএল খুব ভালো করেই জানি, জানতেই হবে, কারণ কেভিএল কেসিএল ওহমস ল এগুলো হচ্ছে সার্কিটের এতটাই বেসিক, এগুলো না জানলে আসলে সত্যি কথা বলতে মানে ট্রিপলি কিছুই নাই আর কি এগুলো ছাড়া। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে নেটওয়ার্ক থিওরেম। নেটওয়ার্ক থিওরেমের মধ্যে দুইটা থিওরেম অলরেডি আমরা শিখে আসছি, একটা হচ্ছে নর্টন, একটা হচ্ছে থিওরেম নর্টন, একটা হচ্ছে থেভনিন, সরি আমার এখানে লিখা ভুল হয়েছে। একটা নর্টন থিওরেম, একটা হচ্ছে থেভনিনস থিওরেম। তো নর্টন আর থেভনিনের এগুলা কেন দরকার, বেসিক্যালি নেটওয়ার্ক থিওরেম গুলা আমরা কোনো একটা সার্কিট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ইউজ করছিলাম, যে একটা সার্কিটকে যদি আমরা সিম্পলিফাই করে তার ভোল্টেজ কারেন্ট যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে নেটওয়ার্ক থিওরেম গুলো দরকার আছে। আচ্ছা, এরপর চলে আসি নোড কোনটা, মেশ কোনটা, ব্রাঞ্চ কোনটা, এগুলো আমাদের জানতে হবে। আসলে এই যে নোড, মেশ, ব্রাঞ্চ, আমরা এই জিনিসগুলো জানি না বলেই আমাদের কিন্তু অনেকেরই এই এই বেসিক গুলো ক্লিয়ার না থাকার কারণে অনেকেরই সার্কিটের ছোটখাটো জিনিসপত্র ভুল হয়ে যায়। আমরা কিন্তু অনেক কিছুই জানি, বাট কিছু বেসিক জিনিস অনেক সময় ভুল জানার কারণেই দেখা যায় কি পুরো ম্যাথটাই ভুল হয়ে যায় বা পুরো অ্যানালাইসিসটাই ভুল হয়ে যায়। কোনটা নোড কোনটা মেশ ওটা যদি না জানি তাহলে কিন্তু বিশাল বিপদ। ধরো যে তোমার বাসার মধ্যে তুমি দুইটা লোড কানেক্ট করতেছো, এখন লোড গুলো প্যারালাল কানেক্ট করতে হবে। এখন তুমি নোড এবং ব্রাঞ্চ এগুলো বুঝোই না, তাহলে প্যারালাল কানেক্ট করতে গিয়ে যখন সিরিজে কানেক্ট করে দিবা তখন কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। তুমি যেটা চাচ্ছ হয়তো ওটা আসবে না, ডিজায়ার্ড আউটপুটের জায়গায় ডিজায়ার্ড ডিজাস্টার হইতে পারে। ঠিক আছে, সবকিছুই কিন্তু ইয়া হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমার কাছে এই জিনিসগুলো একদম বেসিক জিনিস, যদিও আমরা তবুও এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিব। তারপর হচ্ছে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। আর রেজিস্ট্যান্সের ব্যাপারটা হচ্ছে ডিসিএসি দুইটাতেই পাইছো। আর ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সটা আসলে বেসিক্যালি ডিপেন্ডস অন টু ফ্রিকোয়েন্সি টার্মস। তো সে কারণে এগুলো এসি ছাড়া আসলে ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স ডিসির ক্ষেত্রে চিন্তা করা যায় না। তবুও আমার কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা চিন্তা ভাবনা করি, যেমন হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইম, তোমরা যেমন হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যখন করছিলা তখন ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্সের কিছু ব্যাপার ছিল। আবার তোমরা 2-1 যখন মেশিন করবা তখনও দেখবা যে ডিসিতেও ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স খানিকটা ফর আ শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য কাজ করে। এগুলো কিছু বেসিক জিনিসপত্র আমাদের জানতে হবে। আচ্ছা, এরপর চলে আসি, গতদিনে আসলে ডিসকাস করছিলাম আমাদের থিওরিতে কি কি জিনিসপত্র থাকবে। সবার প্রথম হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, বেসিক্যালি আমরা এখান থেকে শুরু করব। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কি বা হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর, এই ম্যাটেরিয়ালস গুলাকে আমরা ফার্স্টে ম্যাটেরিয়ালস গুলো কি জানবো, তারপর এই ম্যাটেরিয়ালস গুলার পরে জানবো হচ্ছে আসলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটা কেন আমরা চুজ করতেছি। এরপর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে তাকে ডোপিং প্রসেসে যাব, ডোপিং করব। তারপর ডোপিং করার পর যখন হচ্ছে একটা ডিভাইস ক্রিয়েট হবে, পিএন জাংশন ক্রিয়েট হবে, পি টাইপ এন টাইপ ক্রিয়েট হবে, তারপর পিএন জাংশন ক্রিয়েট করব। তারপর চলে যাব হচ্ছে ডায়োডে। তো ডায়োডের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখব। তারপর হচ্ছে ডায়োড হচ্ছে এসি সিগন্যাল, ডিসি সিগন্যালে কেমন কাজ করে এই জিনিসগুলো দেখব। তারপর চলে যাব হচ্ছে ডায়োডের অ্যাপ্লিকেশন এবং সার্কিটে। ডায়োডের অ্যাপ্লিকেশন বলতে খুব ইউজুয়াল একটা অ্যাপ্লিকেশন আমরা জানি। অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশনটা হচ্ছে রেকটিফায়ার। আমরা জানি আমাদের প্রত্যেকের চার্জার বা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই সবগুলোতেই কিন্তু ছোটখাটো রেকটিফায়ার কিন্তু থাকে। তো ওই রেকটিফায়ার গুলো বেসিক্যালি যে ডায়োড দিয়ে বানানো হয়, অথবা হচ্ছে অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ডায়োডের ব্যবহার খুব বেশি। মানে আমরা যদি কখনো যদি আমাদের কোনো মানে যে বোর্ডটা, পিসিবি বোর্ডটা যদি কখনো খোলা হয়, দেখবা যে একটা রিমোটের মধ্যে একটা পিসিবি বোর্ড আছে, ওখানেও দেখবা যে ডায়োড আছে, জিনা ডায়োড আছে। তো এগুলো হচ্ছে বেসিক সার্কিটরি। আমার এগুলা এই সার্কিট গুলো আসলে দেখা যায় কি সব ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কম বেশি থেকে থাকে।
তো ডায়োড এবং ডায়োডের অ্যাপ্লিকেশন হচ্ছে রেকটিফায়ার দেখবো, তারপর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার দেখবো, ক্লিপার ক্ল্যাম্পার দেখবো। এগুলো হচ্ছে ডায়োডের অ্যাপ্লিকেশন, যে একটা ভোল্টেজকে বাড়ানো যায় কমানো যায়, এই জিনিসগুলো আমরা ডায়োডের অ্যাপ্লিকেশনে দেখবো। আচ্ছা, এরপর সেকেন্ড ফেজে যাব হচ্ছে আমরা বিজেটি, খুবই এলাবোরেটলি এটা পড়ানো হয় বিজেটি, কারণ আমাদের অনেক বেশি লাগে এখানে। তো বিজেটির ব্যাপারটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এর অনেকগুলা কাজ আছে। এর অনেকগুলার কাজের মধ্যে একটা হচ্ছে তার সুইচিং, সুইচ একবার অন করা যায় অফ করা যায় এই ডিভাইসটা দিয়ে, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রনিক সুইচিং। তো আমরা ইলেকট্রনিক, যেমন আজকে হচ্ছে যারা B1 নাকি B2 যারা ল্যাব করছো সকালবেলা আমার সাথে, যদিও ম্যাডাম নিছিলেন, তো এই যে ডায়োডটা ছিল এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সুইচ বেসিক্যালি। তো এটা কি ছিল, একটা সুইচ। আমরা বেসিক্যালি সুইচটাকে কিভাবে অন অফ করবো এটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। সিমিলারলি এই বিজিটিটাও ডিপেন্ড করে ভোল্টেজের উপর, ডিপেন্ড করে তাকে তিনটা মোডে কাজ করানো যায়, সুইচিং করা যায়, তারপর হচ্ছে অ্যাম্পলিফিকেশন করা যায়। তো আমরা হচ্ছে ওইটার অ্যাপ্লিকেশন দেখবো আর সার্কিট দেখবো। তবে এখানে আরো অনেক কিছু আছে, এটা মানে বেসিক্যালি 2103 এই কোর্সটার মধ্যে বিজিটিরই দেখা যায় কি 60% সিলেবাস আছে। এটা নিয়ে আসলে খুব ডিটেইলস আসলে এটা নিয়ে ডিসকাস করা হয়। আর বিজিটির মধ্যে তোমার ধরো যে বায়াসিং কিছু সার্কিট আছে, বায়াসিং কি এই জিনিসগুলো আমরা ডিটেইলস পরে আস্তে আস্তে পড়বো। তারপর হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে অ্যাম্পলিফিকেশন দেখবো, অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে তাকে ইউজ করা যায়, তাকে দিয়ে সুইচিং করা যায়, তাকে দিয়ে ইনভার্ট করা যায়। ধরো যে তুমি কোনো একটা সিগন্যাল পাঠাচ্ছ, ওই এন্ডে সিগন্যালটা পাবে না, বা এখানে একটা সিগন্যাল দিচ্ছ জিরো, ওই এন্ডে একটা সিগন্যাল পাচ্ছ অপোজিট সিগন্যাল, বা একটা সিগন্যাল দিচ্ছ সুইচ অন হচ্ছে, তুমি সুইচ অন করলে ইলেকট্রনিক সুইচিং, দ্যাট মিনস হচ্ছে তুমি ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে লাইটকে অন অফ করতে পারবা, এই ব্যাপারগুলোও এটা দিয়ে করা যায়, আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে পরের ধাপে হচ্ছে ফেট। ফেট নিয়ে আসলে সত্যি কথা বলতে আমাদের এখানে আহ, মানে অতটা সময় দেওয়া হয় লাস্টের দিকে আসলে, খুব দ্রুত গতিতে, কারণ এই ফেটের সাথে বিজেটির সাথে ফেটের মোটামুটি কিছুটা সাদৃশ্য আছে। দ্যাট মিনস হচ্ছে আমরা বিজেটিতে যা দেখবো ফেটেও তা দেখবো, তবে ফেটের ইন্টারনাল মানে তোমার যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ফিজিক্যাল যে স্ট্রাকচার তার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ ফেট যখন আবিষ্কার হয়েছে তখনই কিন্তু কম্পিউটারের সাইজ ছোট হয়ে গেছে। আমরা জানি একটা প্রসেসরের মধ্যে, এই যে প্রসেসর এখন 24 ন্যানোমিটার বা 16 ন্যানোমিটার বিভিন্ন রকম ওয়ার্ড ইউজ করে, এই ব্যাপারগুলো চলে আসছে বেসিক্যালি চ্যানেলের লেন্থ আর কি। তো এই জিনিসগুলো কোথায় আসছে, মসফেটে। যখন আমরা মসফেট, জেফেট বা ফেট জাতীয় ডিভাইসগুলোর ডিসকভার মানে ইনভেন্ট হয়েছে, তখনই আসলে বিজিটি থেকে এটা সরে আসছে। বিজিটিটা হ্যাঁ ভালো অ্যাম্পলিফাই করে, বাট এই ফেটটার সুবিধাটা হচ্ছে সে ভালো সুইচিং করে। তো দুইটার আসলে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স ভালো, আর এটার হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স ভালো। সে হচ্ছে কন্ডাকশনে মানে যখন সার্কিট অন হয়ে যায় সে ভালো হ্যান্ডেল করে, আর সে সার্কিটকে অন অফ করতে ভালো হ্যান্ডেল করে। তো দুইটারই আসলে দরকার আছে আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। তো দুইটার আসলে দুই ধরনের ইম্প্যাক্ট আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল ট্রিপলি 2103 স্ট্রাকচার। এখন চলে যাই আমরা আমাদের শুরুতে, যদি ওইগুলো হ্যান্ড রিটেন আমি ভাবছিলাম টাইপ করে দিব, পরে আসলে সময় সুযোগের কারণে আসলে পুরোপুরি ইয়ে করতে পারি নাই, কিছু ব্যস্ততা ছিল, নেক্সট দিন থেকে দেখি চেষ্টা করবো না। আচ্ছা যাই হোক, যদিও এগুলো আমার হাতে লেখা ক্লিয়ার আছে এখানে ডিটেলস, এটা আমার একটা লেকচার, তো আশা করা যায় বুঝতে, আশা করা যায় সমস্যা হবে না, আর আমি তো আছি। আচ্ছা ফার্স্টে হাতে চলে আসি, লেখাটাই ভালো স্যার। এটাই ভালো। জি আচ্ছা স্যার, ঠিক হাতে আছে। লেখাটাই। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমরা বলছিলাম যে ফার্স্টে আমরা শুরু করবো সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে। এই জিনিসগুলো তোমরা জানোই, তোমরা ফিজিক্সে কেমিস্ট্রিতে অনেক পড়ছো। আমরা জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু রিকল করে দেবো কেন আসলে বেসিক্যালি আমরা সেমিকন্ডাক্টরটা ইউজ করে থাকি। তো আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো, এখনো হয়নি, এখনো আমরা কি শিক্ষানবিশ। তো আমাদের বেসিক্যালি যেটা কনসার্ন সেটা হচ্ছে কারেন্ট। তো কারেন্টের উপর, কারেন্টটা কি আমরা জানি, চার্জের ফ্লোকেই আমরা জানি কারেন্ট বলে। কোনো একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে চার্জের যদি ফ্লো হয় তাহলে সেদিক দিয়ে কারেন্ট। আচ্ছা, কারেন্টের মধ্যে দেখবা যে চিকন তারের ভিতর দিয়ে কারেন্ট কম যায়, মোটা তারের ভিতর দিয়ে কারেন্ট বেশি যায়। তো এটার রিজন কি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আর চিকন তারের রেজিস্ট্যান্স বেশি, শুনছো না কথাটা, যে আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো যেই মানে ওয়্যারের বা যেই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া যত কম, তার রেজিস্ট্যান্স বেশি, তার ভিতর দিয়ে কারেন্ট কম ফ্লো করে। আর যার ক্রস সেকশনাল এরিয়া যত বড়, যেমন হচ্ছে দেখবা হাই ভোল্টেজ যে কারেন্টের লাইনগুলা, ওগুলা দেখবা যে ক্রস সেকশনাল এরিয়া অনেক বড়, যার কারণে ফ্লো অফ চার্জও বেশি হয় কারেন্ট। আচ্ছা, এটা বলার রিজন হচ্ছে বেসিক্যালি কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালসকে তিনটা ভাগে ভাগ করছি আমাদের এখানে। একটা নাম হচ্ছে কন্ডাক্টর, নাম আগে থেকেই শুনছো। আরেকটা হচ্ছে ইনসুলেটর, আরেকটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর।
তো আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করবো, তার আগে কন্ডাক্টর আর ইনসুলেটর নিয়ে আমরা একটু দেখে নিই কন্ডাক্টরটা কি। তো কন্ডাক্টরটা হচ্ছে যার মধ্যে কন্ডাক্টিভিটি বেশি, দ্যাট মিনস ফ্লো অফ চার্জ যেই ম্যাটেরিয়ালসের ভিতর দিয়ে সবচেয়ে বেশি ফ্লো করবে তাকে বলছি আমরা কন্ডাক্টর। এখানে লেখা আছে দ্য টার্ম কন্ডাক্টর ইজ ইউজড ফর এনি ম্যাটেরিয়াল দ্যাট উইল সাপোর্ট আ জেনারেস ফ্লো অফ চার্জ। এখানে চার্জের জায়গায় এখানে একটা অংশ লিখে রাখছি, এটা তোমরা শুরুতে লিখে রাখতে পারো, when the voltage is applied across its terminal. That means অবশ্যই কোন একটা কন্ডাক্টরের মধ্যে চার্জের ফ্লো হওয়ার জন্য বাইরে থেকে ফোর্স দিতে হবে সব ক্ষেত্রে। ধরো যে তোমার কাছে একটা তার আছে, তুমি তারটা যদি এমনি ফেলে রাখো তার মধ্যে তো চার্জের কি হবে না, ফ্লো কিন্তু মানে মুভমেন্ট হবে না। মুভমেন্ট করার জন্য কি করতে হবে, হয় বাইরে থেকে কোনো একটা ফোর্স দিতে হবে। ফোর্সটা হইতে পারে হিট হইতে পারে, ফোর্সটা হইতে পারে ইলেকট্রিক ফিল্ড হইতে পারে, ফোর্সটা হইতে পারে তোমার প্রেশার হইতে পারে। ঠিক আছে, আমাদের কাছে এরকম টাইপের অনেক ডিভাইস আছে, মানে অনেক টাইপের ম্যাটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে তোমার ফোর্স অ্যাপ্লাই করলে, ধরো যে প্রেশার অ্যাপ্লাই করলে সেগুলো ইলেকট্রিসিটি প্রডিউস করে। পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল নাম শুনছো? তো এরকম টাইপের কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো করে কি ওই যে মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট করে নেয়। তো এই ধরনের ম্যাটেরিয়ালস থেকেও যেমন হচ্ছে এই যে যেমন গতি শক্তিকে তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কি ডাইনামো না, যে সাইকেলের মধ্যে হচ্ছে একটা ডাইনামো যদি আমরা ইয়া করে রাখি সেখানে হচ্ছে কি গতি শক্তিটাকে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এরকম টাইপেরও কিছু ম্যাটেরিয়ালস আছে। তো বেসিক্যালি বাইরে থেকে কোনো একটা ফোর্স দিতেই হবে, আদারওয়াইজ কোনো ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কোনো চার্জের ফ্লো হবে না। তো চার্জের ফ্লো এর উপর ডিপেন্ড করে কন্ডাক্টরকে ডিফাইন করা হয়েছে। যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি তাকে রাখি একটা ম্যাটেরিয়ালসকে, তার মধ্যে দিয়ে যদি চার্জের জেনারেস ফ্লো অফ চার্জ হয় তখন তাকে বলছি হচ্ছে কন্ডাক্টর। এক্সাম্পল হতে পারে যেমন হচ্ছে সব ধরনের ধাতু মেটালগুলো, যেমন কপার, অ্যালুমিনিয়াম ওয়্যার, ঠিক আছে। তো এগুলোর হচ্ছে কন্ডাক্টিভিটি অনেক ভালো। যেমন কপারের তার কিন্তু আমরা ইউজ করে থাকি, অনেক দাম কপারের তার। যেমন আমাদের এই যে ইলেকট্রিসিটির কন্ডাক্ট করার জন্য যে ওয়্যার ইউজ করে থাকি সবগুলো কিন্তু কপারের, ঠিক আছে। তো আবার অ্যালয় ইউজ করা হয়। অ্যালয় বলতে হচ্ছে তোমরা যদি কখনো যেমন আমাদের বাসা বাড়ির যে তারগুলো তো ছোটখাটো তার, বাট যদি কখনো হচ্ছে ওই যে হাই ভোল্টেজ লাইনের তারগুলো কখনো দেখার তোমাদের সৌভাগ্য, ওইটাকে ক্রস সেকশন করলে দেখবে যে তার ভিতরে ছোট ছোট গোলাকার, আমি এখানে যদি লিখি ধরো যে এরকম টাইপের যে একটা চাকতি, তার ভিতরে দেখবা যে ছোট ছোট, হ্যাঁ এরকম ছোট ছোট অনেকগুলো তার থাকে। এটার রিজনটা কি জানো, কেন এরকম করে করা হয়? কারণ হচ্ছে ধরো যে একটা সলিড ওয়্যার যদি থাকে, তাহলে সলিড ওয়্যার আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই কি এ না। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়ে তাহলে কি হবে, রেজিস্ট্যান্সটা আবার বাড়বে না? জি স্যার। রেজিস্ট্যান্সটা বাড়বে, সেক্ষেত্রেও কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে। তো আমরা যদি একদম পুরো একটা ওয়্যার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এসি রেজিস্ট্যান্সটা একটা বাড়ার ব্যাপার স্যাপার আছে। আবার প্লাস হচ্ছে ধরো যে একটা তার যদি একদম সলিড আকারে দেই, ধরো যে এখানে তো অনেকগুলো তার থাকে, অনেকগুলো তার করা হয় কি তোমার কম্বাইন করে তারপর একটা তার আকারে বানানো হয় আর কি, যার ফলে টেনজাইল স্ট্রেংথ, যেমন তারগুলো কিন্তু অনেক ধরনের প্রেসারের ভিতর দিয়ে যায়। দেখবে যে তারগুলো হচ্ছে গ্রীষ্মের সময় একটু স্যাগ থাকে, এটাকে বলে স্যাগ, ঠিক আছে, ঝুলে যায়। আবার কোনো সময় শীতকালে দেখবে যে একদম টান টান থাকে। রিজনটা হচ্ছে এই স্যাগিংটা করতে হয়, নাহলে কিন্তু আমি যদি এই যে স্যাগটা যদি না দেই শীতকালে কিন্তু আরো টেনজাইল স্ট্রেংথ পেয়ে তারটা ছিঁড়ে যাবে। এখন সলিড যখন একটা কন্ডাক্টর দিব, এর ভিতর দিয়ে ধরো যে একটা তার সলিড, সলিড একটা তার মানে এতগুলো ছোট ছোট তারের কুণ্ডলী না রেখে একটা সলিড তার, তখন কিন্তু তার টেনজাইল স্ট্রেংথটা কমে যায়। তারটাকে তুমি বেন্ড করতে পারবা না, তারটাকে সহজে ভাঙতে পারবা না, তারটাকে টানতে পারবা না। এই কারণে করা হয় কি এ ধরনের কম্বিনেশন করা হয়। এ ধরনের কম্বিনেশনের মধ্যে কিছু আছে সলিড কপার, আবার কিছু আছে ধরো যে কপারের সাথে কিছু মিক্সচার আছে, যেমন অ্যালুমিনিয়াম অ্যালয়, কপার অ্যালয়, অ্যালয় মানে কি সংকর। দ্যাট মিনস দুই তিনটা ধাতু ইউজ করে যাতে তার একটু দামটা কমানো যায় আর কি। আমরা পিওর কন্ডাক্টরে যদি কপার ইউজ করতাম তাহলে কিন্তু অনেক, কপারে কিন্তু কন্ডাক্টিভিটি খুবই ভালো, এর কন্ডাক্টিভিটি অনেক ভালো, সবচেয়ে ভালো। তারপর কিন্তু অ্যালুমিনিয়াম, এগুলোকে কিন্তু ওই যে গ্রেডিং করে করে তার ক্ষেত্রে বিভিন্ন গ্রেডিং করে, এগুলো তোমরা পাওয়ার সিস্টেমে যখন পড়বা আস্তে আস্তে পড়বা, আরো ডিটেইলস পড়া হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে বেসিক্যালি কি কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের মধ্যে সবচেয়ে দ্যাট মিনস কি, হ্যাঁ বলো। স্যার এই তারগুলা কোন ইনসুলেটর দিয়ে করা থাকে, ওপেন থাকে নাকি ইনসুলেটর দিয়ে না না আর না, পেঁচানো তার থাকে? দুই টাইপের আছে, তোমরা একটু খেয়াল করলে দেখবা, দেখবা যে যেগুলো হচ্ছে তোমার এই 22 কিলো ভোল্টের লাইন, 22 কিলো ভোল্ট,
বা হচ্ছে 220 কিলোভোল্ট। হ্যাঁ, তো এগুলার ইনসুলেশনের জন্য একদম পুরো হচ্ছে বেয়ার থাকে। দ্যাট মিনস কি, তাকে ইনসুলেশন করার জন্য বাইরে থেকে কোনো প্লাস্টিকের বা রাবারের প্রলেপ দেয় না। বাট আমাদের বাসা বাড়িতে যে তারগুলো আসছে, দেখবা যে 4টা তার আসছে, তাই না? প্রত্যেকটা খাম্বায় দেখবা। তো ওগুলাকে ইনসুলেশন করার জন্য কি করা হয়েছে, উপরে একটা রাবারের প্রলেপ দেওয়া হয়েছে, একটা রাবারের কোটিং দেওয়া হয়েছে, প্রলেপ না, কোটিং। ঠিক আছে, ওই কোটিংটা দেওয়া হয়েছে কারণ এই ক্ষেত্রে যেমন এই 220 কিলোভোল্ট এখানে যদি কোটিং দিতাম, ওইখানে দেওয়া হয়েছে এয়ার ইনসুলেশন, এয়ার ইনসুলেশন। ঠিক আছে, আর এখানে ইনসুলেশন করা হয়েছে রাবার ইনসুলেশন। দুটো কিন্তু দুই জিনিস। এয়ার ইনসুলেশন কেন, দেখবা যে একটা তার থেকে একটা তারে গ্যাপ আছে, অনেক অনেক গ্যাপ আছে। গ্যাপ কেন, কারণ এর ভিতর দিয়ে যখন এই যে চার্জের ফ্লো হবে, ইলেকট্রিসিটি ফ্লো করতে থাকবে, দেখবা যে আশেপাশে আয়নগুলা, বাতাসটাও দেখবা যে একটু কি হয়ে গেছে, আয়নাইজড হয়ে গেছে। দেখবা যে এই পাশে মরুভূমির মরিচিকার মতো একটু ঘোলা। কখনো খেয়াল করছো, কখনো খেয়াল জি করছো? স্যার। মানে যদি জি সামনে স্যার। থেকে দেখতে যদি পাও, হ্যাঁ ধরো স্যার, যে একটু ঝাপসা ঝাপসা লাগে। হ্যাঁ একটু ঝাপসা লাগে। এটা রিজনটা হচ্ছে কি জানো, এই যে এর ভিতর দিয়ে অনেক হাই ভোল্টেজ লাইন যায়, তো ধরো যে 220 কিলো ভোল্ট বা হচ্ছে এই রেঞ্জে, বাংলাদেশে আসলে 220 কিলো ভোল্টের বেশি যায় না। তো এই রেঞ্জের যদি থাকে বা 132 কিলো ভোল্ট, হ্যাঁ 132 কিলো ভোল্ট, সরি 220 কিলো ভোল্ট না, 132 কিলো ভোল্ট, তখন করে কি আশপাশের এয়ার গুলোকে আয়োনাইজ করে ফেলে। তো সে কারণে এই জিনিসটা একটু ঝাপসা দেখায়। তো এই যে ইনসুলেশনটা দেখবা যে এর উপরে কিন্তু কোনো রাবারের ইনসুলেশন নাই, সলিড ওয়্যার। সলিড ওয়্যার থাকলে দ্যাট মিনস কি দিয়ে ইনসুলেশন করছে, বেসিক্যালি হচ্ছে এয়ার ইনসুলেশন, কিছুই না, জাস্ট হচ্ছে বাতাসের গ্যাপটা রাখছে। আর এইটাতে কি স্যার রাবার ইনসুলেশন করা যাইতো না? না করলে হচ্ছে তোমার এই যে ব্যাপার আছে যে এটা হিট হয়ে গিয়ে রাবারটা গলে যেত। আর প্লাস হচ্ছে এই গ্যাপটা যদি তুমি কমায় দিত, তখন এটার সাথে এটার মাঝখানে আয়োনাইজড হয়ে গিয়ে তখন ক্যাপাসিটেন্স ক্রিয়েট হইতো। ক্যাপাসিটেন্স মানে কি, দুইটা চার্জ আছে না, এখানে চার্জ জমা হয়ে যায়। তো তখন এই তারের সাথে এই তারের গ্যাপ যদি কম থাকে, এই দুই মাঝখানে কি হয়ে যাবে, চার্জ জমা হয়ে যাবে। তাহলে ধরো যে তোমার যে এন্ডে গিয়ে, এটা ধরো একটা ট্রান্সফরমার বা কিছু একটাতে যাবে, তখন ওই এন্ডে গিয়ে দেখা যাবে কি দুইটার মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, তখন এই ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। কিছু ব্যাপার আছে। যাই হোক, এগুলো আরো ডিটেলস পরে পড়বা, একটু বড় হলে পড়বা। আমি তো এখানে ইলেকট্রনিক্স পড়াচ্ছি, তো এমনি ডিসকাস করতে গিয়ে চলে আসছে। আচ্ছা, কেউ কি কিছু বলতেছে নাকি? আচ্ছা, তো এটার একটা ইফেক্ট আছে, তোমরা এখন করোনা শুনো না, এরকম একটা ইফেক্ট আছে, করোনা ইফেক্ট। জি স্যার, ঠিক এই আছে, কোশ্চেনটা আমি করতে গেছিলাম। হ্যাঁ এরকম তো এটার একটা নাম হচ্ছে ইফেক্ট আছে করোনা করোনা। ইফেক্ট। একটা হিসিং নয়েজ হয়, হিস হিস করে একটা নয়েজ হয়। দেখবা যে যেসব জায়গায় বাতাস বেশি আয়োনাইজড হয়ে যায়, ওইসব জায়গায় তুমি যদি একদম সাইলেন্ট হয়ে যায় ধরো রাতের দিকে, দেখবে যে একটা আওয়াজ হচ্ছে। তো এই আওয়াজটা হচ্ছে, রিজনটা হচ্ছে এই বাতাসটাকে আয়োনাইজ করে ফেলছে, তো এটাকে বলা হচ্ছে করোনা ইফেক্ট অফ ফায়ার। ঠিক আছে, যাই হোক, এগুলা আরো পড়বা, আরো বড় হইলে আরো অনেক কিছু জানবা, যখন ডিটেলস পড়বা আস্তে আস্তে আরো ভালো লাগবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কন্ডাক্টর। ইনসুলেটরটা কি? ইনসুলেটরটা হচ্ছে যেই ম্যাটেরিয়াল যার ভিতর দিয়ে আসলে বেসিক্যালি কোনো টাইপের কন্ডাক্টিভ মানে চার্জ ফ্লো হইতে দেয় না, একদম যে ফ্লো হইতে দেয় না তা না। ফ্লো করতে গেলে বেসিক্যালি ডিভাইসটা বা হচ্ছে ম্যাটেরিয়ালসটা টোটালি ডিফর্ম হয়ে যায়। যেমন হচ্ছে মাইকা, মাইকা এক টাইপের হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটরটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন হচ্ছে মাইকাটা ইউজ করা হয় যেমন ওই যে শোল্ডারিং, না না শোল্ডারিং এর ক্ষেত্রে না, ওইখানে তো ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম। আর মাইকাটা ইউজ করা হয় ধরো যে বিভিন্ন টাইপের গাম টাম, কিছু কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয় যে ইনসুলেশন পারপাসে। ধরো যে দুইটা কন্ডাক্টরের মাঝামাঝি যাতে কন্ডাক্টিভিটি না হয়, সেটা না মাঝখানে মাইকা দেওয়া হয়। বা হচ্ছে হিট কন্ডাক্টিভ, হিট ইনকন্ডাক্টিভ করার জন্য, যাতে হিট একটা প্রসেস থেকে একটা প্রসেসে না যেতে পারে, সেখানে মাইকের একটা লেয়ার দেওয়া হয়। তারপর আছে উড আছে, আবার আছে রাবার আছে। হ্যাঁ, তো এই ধরনের ম্যাটেরিয়ালস গুলা দিয়ে, এই ধরনের ম্যাটেরিয়ালস গুলা যেগুলা, সেগুলো হচ্ছে বেসিক্যালি ইনসুলেটর। এগুলার এগুলার ভিতর দিয়ে কোনো কারেন্ট সহজে ফ্লো হয় না, তবে ফ্লো করা যায়। সেক্ষেত্রে দেখা যায় কি ম্যাটেরিয়ালসটা টোটালি ডিফর্ম হয়ে যায়। ডিফর্ম মানে হচ্ছে তুমি ধরো যে একটা হিট এবং একটা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড, অনেক বড় মানের একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাদের ভিতরকার যে সমযোজী বন্ধনটা, সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে তার ভিতর দিয়েও ইলেকট্রনের ফ্লো হয়। তবে হইলে দেখা যায় কি ডিভাইসটা একটা পর্যায়ে হয় গলে যায়, না হয় নষ্ট হয়ে যায়, না আগুন ধরে যায়। তো এটা দ্বারা সহজে কি করা যায় না। তো ইনসুলেটর ম্যাটেরিয়াল বেসিক্যালি হয় কি, আমাদের সেফটি ইকুইপমেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। আমাদের ইলেকট্রিক্যালে আমরা এটাকে ইউজ করে থাকি সেফটি ইকুইপমেন্ট। সেফটি ইকুইপমেন্ট, আচ্ছা, সেফটি ইকুইপমেন্ট কোনগুলা? আচ্ছা, তোমরা দেখছো যে গোলাকার চাকতির মতো কিছু জিনিস দেখছো না কারেন্টের লাইনে, কালো কালো?
জি স্যার। চাকতির মতো ওগুলাকে বলা হয় হচ্ছে বুশিং বলা হয়, বুশিং। ঠিক আছে, বুশিং বলা হয়, একটা বলা হয় সিরামিক প্লেট বা সরি, বুশিংটা বলা হয় হচ্ছে তোমার ট্রান্সফরমারের ক্ষেত্রে। যখন ট্রান্সফরমার করবা দেখবা যে ট্রান্সফরমার মাথার উপরে এরকম কালো কালো চাকতি দিয়ে 3টা টার্মিনাল এক প্রান্তে আরেক প্রান্তে 4টা টার্মিনাল বের করে আছে, এগুলাকে বুশিং বলে। আর এগুলাকে বলা হচ্ছে ইনসুলেটর, স্যার সিরামিক্সের। সিরামিক ইনসুলেটর, রাইট, সিরামিক ইনসুলেটর। তো এগুলো কি করে, ওই যে ডেড এন্ডে আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে পোলটার সাথে, ধরো যে পোলটা কি স্টিলের পোল হয় না এরকম টাইপের, এই যে এরকম টাইপের 4 কোণা স্টিলের পোল। তো পোলের সাথে যখন তারটাকে কানেক্ট করা হয়, তো আমরা যদি পোল যদি না ইউজ করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট ইয়া পর পর একটা পোল ইউজ করতে হয়। টানা তো আর তারটাকে নেওয়া যাবে না। ঢাকা থেকে চট্টগ্রামে একটা তারকে কি আমরা টানা নিতে পারবো? পারবো না, তো একটা সাপোর্ট দরকার আছে। কারণ হচ্ছে কি, তারের ওয়েট কিন্তু অনেক বেশি। কখনো কি তোমরা ধরো যে ছাদে কাপড় শুকাইতে দিছো, ধরো যে একটা পিলার থেকে আরেকটা পিলারে তোমরা রশি টানাইছো, রশিটা খুব টান টান করে টানছো, কিন্তু মাঝখানে কোনো সাপোর্ট দাও নাই, ধরো যে একটা বাঁশ দিয়ে সাপোর্ট, মানে বিশাল বড় একটা ইয়া দিলা, দড়ি দিলা, কিন্তু যখন কাপড় দিবা দেখবা যে ঠুস করে সব নিচে পড়ে গেছে। রিজনটা কি? ওই যে ওয়েটটা সে নিতে পারে না। মাঝখানে যদি সাপোর্ট থাকে, সেখানে করা হয় কি, এই যে খুঁটি থেকে খুঁটির একটা নির্দিষ্ট যে ডিস্টেন্স তারের খুঁটির, এটাও কিন্তু মেজার করা, যে সে কতটুকু, এই স্যাকটা কিন্তু যদি ধরো যে অনেক লম্বা হয়ে যায় খুঁটি থেকে খুঁটি ডিস্টেন্স, তখন স্যাকটা যদি বেশি হয়ে যায় তাহলে কোথায় চলে যাবে? এই লাইনটা একদম রোডে গিয়ে ঠেকবে, মানুষের মাথার উপর গিয়ে ঠেকবে, তখন কিন্তু আরো বিপদ ঘটবে। সে কারণে কি, এটাও কিন্তু মেজার্ড, আসলে খুঁটিটা মাঝে হবে নাকি একটু দূরে হবে সেটাও মেজার্ড। বেসিক্যালি এই যে মাঝখানে এটা স্যাকটার পরে এই অংশটাকে বলে ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সটা সেফটি আছে কিছুটা। তো এই সেফটি ব্যাপারগুলোও কিন্তু ওই যে ইয়া করা হয়। কিন্তু এখন এই যে খুঁটিটা যে বানানো হয়েছে, খুঁটিটাকে তো স্টিলের খুঁটি, তো তাকে হচ্ছে অনেকে টাচ করবে, ধরবে, অনেকে এটা বেয়ে উপরে উঠতে চাবে, তখন তো দেখা যাবে কি, যদি ইলেকট্রিফাইড হয়ে থাকে তখন তো সে শক খাবে। তো সেখানে করা হয় কি, এই যে চাকতিগুলো দিয়ে বেসিক্যালি ইনসুলেশন করা হয়। ইনসুলেশন করে করা হয় কি, ধরো যে এখানে কিছু চাকতি আছে, এখানে কিছু ইনসুলেশন করা হয়েছে, আবার এই এন্ডে যে তারটা যুক্ত হয়েছে এখানে ইনসুলেশন। তো এই দুইটা তারের মাঝখানে গ্যাপ হয়ে গেল না, তখন এই তার থেকে যাবে জাম্পার ওয়্যার দিয়ে আবার কি কানেক্ট করে দেওয়া হয়, যাতে এই কারেন্টটা জাম্প করে আবার এদিক দিয়ে চলে যায়, যাতে এই যে পোলটা যাতে টোটালি ইনসুলেটেড থাকে। তো এই ধরনের করা হয় কি, যাই হোক, ইনসুলেটর ম্যাটেরিয়ালেরও খুব দরকার আছে, কন্ডাক্টরের যেমন দরকার আছে ইনসুলেটরের দরকার আছে, বাট আমাদের এখানে সবচেয়ে বেশি দরকার সেমিকন্ডাক্টর। ইনসুলেটর দেওয়ার পরে কি ওই বাকি তারটুকু যেটা বাকি থাকে ওইখানে কি আর কোনো কারেন্ট ফ্লো হয় না? না 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 না, তোমার কারণ হচ্ছে ইনসুলেটরের ভিতর দিয়ে দেখো, এই যে এখানে ইনসুলেটর চাকতি সংখ্যা দেখবে যে এক এক জায়গায় এক এক রকম। কেন এক এক রকম? কারণ এখানে ডিপেন্ড করে এটা ভোল্টেজের উপরে। 110 ভোল্ট 10 কিলোভোল্ট যদি হয় তাহলে চাকতি দেখবা যে এরকম 20টা বা 15টা চাকতি আছে। কারণ এই যে চাকতিটার ভিতর দিয়ে যাতে কারেন্টটা, কারণ কি এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না এই পোলটা, তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে কি এখানে একটা ক্লোজ সার্কিট হয়ে যাবে না? যদি তারটা ডাইরেক্ট পোলের সাথে কানেক্টেড থাকতো, তাহলে তুমি ধরো যে কথা বলতে বলতে বন্ধুর সাথে হাত দিলে, তাহলে ব্যাপারটা কি হবে? 110 কিলোভোল্ট থাকলে সে কি আর থাকবে? তার হাড় হাড় গুঁড়ো পাওয়া যাবে না, সবগুলাই একদম ভস্মীভূত হয়ে যাবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে কি করা হয়েছে, এখানে যে ইনসুলেটর দিয়ে, যাতে এই পোলের সাথে কোনো কানেকশন না থাকে এই তারের, ঠিক আছে, এই ইনসুলেটর দিয়ে এটাকে জয়েন দেওয়া হয়েছে পোলের সাথে। তো পোলের সাথে দেওয়া হয়েছে, তো এখন কি এই তারের সাথে এই তারের তাহলে কি হয়ে গেল না, ব্রেক হয়ে গেল না? কারেন্ট কি আর ফ্লো করতে পারতেছে? তাহলে কারেন্ট আচ্ছা। কিভাবে ফ্লো করবে? এই জাম্পার ওয়্যার দিয়ে এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়। দেখবা যে উপরে জাম্পার ওয়্যার আছে। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এর জন্য বেশি দরকারি। কেন দরকারি? কারণ হচ্ছে এটা বেসিক্যালি কন্ডাক্টরও না, ইনসুলেটর না। কন্ডাক্টরের সমস্যাটা হচ্ছে সে যখন কন্ডাক্ট করা শুরু করে দেয় তাকে কন্ট্রোল করা যায় না। আর ইনসুলেটরের সমস্যাটা কি, তাকে সহজে কন্ডাকশনেই নেওয়া যায় না। তো দুইটা আসলে কি, একটা ম্যাক্সিমাম হাইয়েস্ট, আর একটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মিনিমাম। তো আমরা সেমিকন্ডাক্টর কেন নিছি? মাঝামাঝি। কারণ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমি কন্ট্রোল করতে পারবো। সবসময় মনে রাখবা, কোনো ডিভাইস আমি বানাইলাম সেটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, ধরো যে আমাদের মানুষকে আল্লাহ বানাইছে, এখন আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করে। তো আমরা যদি কন্ট্রোল, একটা ডিভাইস বানাইলাম সেটা যদি কন্ট্রোল না করতে পারি, তখন সেটা দ্বারা তো অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে। তো তুমি একটা রোবট বানাইছো, তুমি তাকে কমান্ড দিচ্ছ কন্ট্রোল করার জন্য, ধরো যে সে তোমার কমান্ড শুনতেছে না, ব্রেক করে ফেলছে, তাহলে তো তাকে দিয়ে কাজ করাইতে পারবা না। তো সেই কারণে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটাকে এই কারণে নেওয়া হয়েছে যে একে কি করা যায়, আমাদের ইচ্ছা হইলে তার চার সংখ্যা বাড়ানো যায়, আমাদের ইচ্ছা হইলে তার চার সংখ্যা কমানো যায়। ডোপিং প্রসেসের মাধ্যমে এই কাজটা করতে পারি। কারণ হচ্ছে এর কন্ডাক্টিভিটি হচ্ছে কন্ডাক্টরের থেকে কম, আবার ইনসুলেটরের থেকে বেশি, দ্যাট মিনস মাঝামাঝি। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি, বেসিক্যালি হচ্ছে পিরিয়ডিক টেবিলের
গ্রুপ নাম্বার 4 ম্যাটেরিয়ালস গুলাকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। ওগুলো কি কি? সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, এই ধরনের কম্পাউন্ড ম্যাটেরিয়াল আছে। এখন আরো নতুন নতুন হাজারো ম্যাটেরিয়াল চলে আসছে যেগুলো নিয়ে এখনো আসলে অ্যানালাইসিস চলতেছে, যে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো ইউজ করলে আসলে কন্ডাক্টিভিটি বা হচ্ছে সেমিকন্ডাক্টর ইয়াতে কেমন হয় বা কেমন এগুলার আউটপুট ভালো আসা যায় আর কি। তো এরপর চলে আসি, তাহলে আমরা 3 টাইপের ম্যাটেরিয়াল শিখলাম, আশা করি মনে থাকবে। একদম হুবহু এখান থেকে কপি পেস্ট হওয়া লাগবে না, তোমরা তোমাদের ভাষায় লিখতে পারবা। সেটা হচ্ছে কি, ইলেকট্রনের ফ্লো এর উপর ডিপেন্ড করে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম কন্ডাক্টর, যার মধ্যে ইলেকট্রনের ফ্লো সবচেয়ে বেশি, জেনারেল ফ্লো অফ চার্জ ফ্লো করে। ইনসুলেটর, যার মধ্যে হচ্ছে কন্ডাক্টিভিটি অনেক কম। আর হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা হচ্ছে কন্ডাক্টরের থেকে বেশি এবং ইনসুলেটর থেকে কম। আর এক্সাম্পল গুলো একটু মনে রাখবা। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি ব্যাপারটা হচ্ছে তোমরা অলরেডি জানো, রেজিস্টিভিটি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা স্পেসিফিক কনস্ট্যান্ট একটা রেজিস্টিভিটি থাকে। সেই রেজিস্টিভিটি বেসিক্যালি ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়ালে ডিপেন্ড করে, যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই রেজিস্টিভিটি একদম কনস্ট্যান্ট না। ম্যাটেরিয়ালস ধরো যে আমি কপার ইউজ করলাম, আমি অ্যালুমিনিয়াম ইউজ করলাম, দুটাই কিন্তু মেটাল, বাট দুইটার রেজিস্টিভিটি একই রকম না। তো এটার উপর ডিপেন্ড, এটা আসলে আমাদের জানতে হয়। কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে ওই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বা হচ্ছে কন্ডাকশন লেভেল, ভ্যালেন্স লেভেল, এগুলোতে যাব, তখন এই জিনিসগুলোর একটু ধারণা আমাদের থাকতে হবে। তো রেজিস্টিভিটি আমরা জানি কি, রো ইজ ইকুয়াল টু 1/সিগমা। সিগমাটা মানে কি? এই যে সিগমা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি, ঠিক আছে, মানে যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা। তো এই কন্ডাক্টিভিটিটাও কি আবার ইন্টারনাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, যার রেজিস্টিভিটি বেশি তার কন্ডাক্টিভিটি কম, অবশ্যই কম। এটা তো একদম সহজ হিসাব, একটা ব্যস্তানুপাতিক। আচ্ছা, রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল। এটা কোত্থেকে আসছে? কিছুক্ষণ আগে একটা সূত্র লিখছিলাম, আর ইজ ইকুয়াল টু কি, রো ইন্টু এল বাই এ। আচ্ছা, তাহলে এই যে রেজিস্টিভিটি, এটা কি? প্রপার্টিজ, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, সরি শুধুমাত্র ম্যাটেরিয়ালের প্রপার্টি অফ ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাহলে এই রোটাকে কিভাবে ডিফাইন করা যায়? ওহম, এটা হচ্ছে কি এরিয়া, তাহলে মিটার স্কোয়ার, আর এলটা হচ্ছে মিটার, তাহলে ওহম মিটার। তাহলে এটা হচ্ছে রেজিস্টিভিটির কি ইউনিট। আচ্ছা, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এই রেজিস্টিভিটি আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখবো যে কপারের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 10⁻⁻6, দেখো -6 ওহম সেন্টিমিটার। দ্যাট মিনস একক ক্ষেত্রফলের মধ্যে তার রেজিস্টিভিটি হচ্ছে 10⁻⁻6 ওহম, অনেক কম, ঠিক আছে। আর যার রেজিস্টিভিটি বেশি তার কিন্তু কি কারেন্ট কম ফ্লো করবে, আর যার রেজিস্টিভিটি কম তার মধ্যে কারেন্ট বেশি ফ্লো করবে। এই যে এটা এখানে বলা আছে, তোমরা দেখে নিবা। ইনসুলেটরের ক্ষেত্রে যেমন মাইকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 10⁻12, দ্যাট মিনস অনেক হাই। আবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি 10⁻3, কোনটার ক্ষেত্রে? সিলিকনের ক্ষেত্রে। আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে 50। এটা দুইটা কেন দুই রকম? কারণ আমরা জানি যে সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14 আর এটার হচ্ছে 32। তাহলে যার অ্যাটমিক নাম্বার যত বেশি, তার মধ্যে কি নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বিকর্ষণ কিসের উপর ডিপেন্ড করে? যে যেটা নিউক্লিয়াসের কাছে সে কি পাবে? অ্যাট্রাকশনটা বেশি পাবে। আর যার নিউক্লিয়াস থেকে দূরে, ধরো যে এখানে কত 32 না, দ্যাট মিনস কি শক্তি স্তর অনেক দূরে গিয়ে লাস্টের যোজনীয় স্তর অনেক দূরে, 4টা অরবিট পরে, আর তার হচ্ছে হয়তো 3টা অরবিট পরে। তো দেখা যাচ্ছে কি তার মধ্যে রেজিস্টিভিটি বেশি, সুতরাং তার কন্ডাক্টিভিটি কম। বাট জার্মেনিয়ামের ক্ষেত্রে কি কন্ডাক্টিভিটি একটু বেশি, কার থেকে? সিলিকনের থেকে। তো তাহলে এখান থেকে আমরা কি এটা আর একটু বুঝে দেন। আচ্ছা, এটা ব্যাপারটা হচ্ছে তুমি একদম সহজ হিসাব। আমরা কি জানি, এই যে কোন একটা অ্যাটম কি থাকে? নিউট্রাল থাকে। কখন নিউট্রাল থাকে? ধরো যে এখানে কি আছে? প্লাস আছে, এখানে কি আছে? ইলেকট্রন গুলো থাকে না? এখন সর্বশেষ স্তরে ইলেকট্রনকে আমরা নাম কি দিছি? যোজনী ইলেকট্রন। তাহলে যোজনী ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের একটা কি আছে? আকর্ষণ আছে না? তো তার শক্তি স্তর যদি যত বাড়তে থাকে, তার রেজিস্টিভিটি তত কমতে থাকে। যার শক্তি স্তর বেশি, ধরো যে অ্যাটমিক নাম্বার যার 32, তার মাঝখানে রেজিস্টিভিটি কিন্তু কম। কারণ রেজিস্টিভিটি ডিপেন্ড করতেছে কিসের উপরে? তার কন্ডাক্টিভিটি কেমন। আমার কথাগুলো যদিও হচ্ছে কি একটা সাপেক্ষে আরেকটা হয়ে যাচ্ছে, বাট তুমি বোঝার চেষ্টা করো। আসলে কন্ডাক্টিভিটিটা কি? ইলেকট্রনের ফ্লো, সহজ কথা। এখন ইলেকট্রন কোত্থেকে ফ্লো করবে? আসমান থেকে তো না। ইলেকট্রন ফ্লো করবে কোথায়? ধরো যে সর্বশেষ স্তরে একটা মৌল বা হচ্ছে একটা পরমাণু সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটা, সে যখন কি হবে, তার যে কি বলে এটা, যোজনী স্তর থেকে বের হয়ে যাবে বা অরবিট থেকে বের হয়ে যখন
ফ্রি মুভমেন্ট করবে তখন আমরা বলতে পারি কি তার কন্ডাক্টিভিটি বেশি। যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, কন্ডাক্টরকে কি বলা হয়, ইলেকট্রনের সাগর বলা হয় না? তোমরা কি জানো এরকম একটা টিকা পড়ছো না, যে সকল ধাতু কি ইলেকট্রনের সাগর, এরকম টাইপের পড়ছো না? জি কেন জি স্যার। পড়ছো? কারণ লুজলি কানেক্টেড টু ইটস আউটার শেল, দ্যাট মিনস কি সে হচ্ছে ইজিলি বের হয়ে যেতে পারতেছে, তার মধ্যে আকর্ষণের পরিমাণ খুব, মানে এর সাথে লুজলি কানেক্টেড টু ইটস আউটার ইলেকট্রন, আউটার অরবিট। তো সেখানে সে বের হয়ে খুব ইজিলি মুভমেন্ট করতে পারতেছে, যার কারণে তার রেজিস্টিভিটি কম বাট তার কন্ডাক্টিভিটি বেশি। এখন এখানে এটাই বুঝাইছি যে সিলিকনের দেখা গেছে কি অরবিট নাম্বার 3টা, ধরো যে এর লাস্ট ইলেকট্রনটা এখানে আছে, তাহলে এর সাথে এর আকর্ষণের পরিমাণের থেকে বেশি হবে না? কারণ কি একে ইজিলি আরো কি কাছে ধরে রাখতে পারতেছে, কারণ সে তো দূরত্ব বেশি না। বাট ধরো যে এই একটা চুম্বক আর এ হচ্ছে একটা মেটাল, তাহলে একে যদি আমি চুম্বক ক্ষেত্র থেকে একটু দূরে নিয়ে যাই, তার মধ্যে আকর্ষণ কমে যাবে না? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আকর্ষণ কমে যাবে মানে কি, দ্যাট মিনস সর্বশেষ স্তরের ইলেকট্রনটা ইজিলি এই অরবিট থেকে বের হয়ে যেতে পারে, আর বের হয়ে যাওয়া মানে কি তার কন্ডাক্টিভিটি বেশি থাকবে। সেটাই বুঝাইছি আর কি, যে জার্মেনিয়ামের কন্ডাক্টিভিটি সিলিকন থেকে বেশি, কারণ কি তার সর্বশেষ স্তরের ইলেকট্রনটা একটু দূরে কানেক্টেড আর কি। এই আর কি এখানে এটাই বুঝাইছি। এরপর ফাইনালাইজ করাইছে এমন ভাবে যে রো সি, দ্যাট মিনস কন্ডাক্টরের রেজিস্টিভিটি সবচেয়ে কম আর ইনসুলেটরের রেজিস্টিভিটি সবচেয়ে বেশি। উল্টাভাবে যদি বলি, কন্ডাক্টরের কারেন্ট বা কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি, ইনসুলেটরের কারেন্ট বা কন্ডাক্টিভিটি সবচেয়ে কম। আচ্ছা, এরপর নিচের দিকে জাস্ট হচ্ছে কি একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখানোর জন্য আমরা করছি কি একটা অ্যাটম ড্র করলাম, তার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে হচ্ছে অরবিট, বিভিন্ন অরবিট গুলো থাকে। এই অরবিটের মধ্যে হচ্ছে ইলেকট্রন গুলো ঘুরপাক করে। আউটার মোস্ট অরবিট ইলেকট্রন, আচ্ছা বিকজ দে উইল পার্টিসিপেট, আচ্ছা আউটার মোস্ট ইলেকট্রনের মোস্ট অরবিট, এখানে কি লেখা আছে আমি দাঁড়াও দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি দ্য আউটার মোস্ট অরবিট হ্যাজ ব্যালেন্স ইলেকট্রন বিকজ দে উইল পার্টিসিপেট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। ব্যালেন্স ইলেকট্রন সম্বন্ধে তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে যোজনী ইলেকট্রন। তো যোজনী ইলেকট্রন কি, সর্বশেষ স্তরে যে ইলেকট্রন তাকে আমরা যোজনী ইলেকট্রন বলে থাকি, সে হচ্ছে আউটার মোস্ট অরবিটের সাথে খুব লুজলি কানেক্টেড থাকে, সে কারণে সে ইজিলি কি করতে পারে, কেমিক্যাল রিঅ্যাকশনে যেতে পারে। এটাই এই কথাটা এখানে লেখা আছে। এরপরে চলে আসি হচ্ছে এনার্জি ব্যান্ড। তো এনার্জি ব্যান্ডের মধ্যে আমরা জানি 3 টাইপের এনার্জি ব্যান্ড আছে, তোমরা জানো তো না? সবাই জানো তো? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, এনার্জি ব্যান্ডের মধ্যে যদি আমরা বলি, এখানে যদি এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হয়, এখানে যদি হয় এনার্জি, আর এখানে ধরো যে ফার্স্টে থাকবে হচ্ছে তোমার ব্যালেন্স ব্যান্ড যদি বলি আমি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, ভিবি বলে। আর এটা হচ্ছে জাস্ট একটু গ্যাপ রাখলাম বোঝার জন্য কন্ডাকশন ব্যান্ড, যদিও কন্ডাক্টরের ক্ষেত্রে এটা থাকে না। আর মাঝখানে হচ্ছে একটা ব্যান্ড থাকে, তার Stop নাম band. হচ্ছে ইজি বা ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন মানে যার মধ্যে সচরাচর কেউ স্টে করতে পারে না, মানে হচ্ছে মহাশূন্যের মতো, ঠিক আছে। মৃত্যু হয়ে গেলে চলে যায় হচ্ছে একদম সবার উপরে, ধরো আমরা ধরে নেই, আর মাঝামাঝি কি কোনো কিছু থাকে না, আর মাঝখানে কি নিচের লেভেলে কি আছে, আমরা পৃথিবীতে আছি। তো এখানে ইলেকট্রনের ক্ষেত্রেও তা, ধরো যে ব্যালেন্স ব্যান্ড, এখান থেকে ধাক্কা দিয়ে, মানে সে যদি এনার্জি পায় তাহলে গিয়ে কোথায় যাবে, কন্ডাকশন ব্যান্ডে। আর কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার ফলে সে কি করতে পারবে, কন্ডাক্টিভিটি, দ্যাট মিনস সে ইজিলি কন্ডাক্ট করতে পারবে আর কি। এনার্জি ব্যান্ড এখানে সংজ্ঞা দেওয়া আছে, দ্য রেঞ্জ অফ এনার্জিজ পজেসড বাই এন ইলেকট্রন ইন আ সলিড ইজ নন এজ এনার্জি ব্যান্ড। তো 3 টাইপের এনার্জি ব্যান্ড আছে। এখানে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড সম্বন্ধে অনেক কিছু লিখে আছে, তোমরা পড়ে নিও। যে বলা আছে যে সর্বশেষ স্তরের ইলেকট্রন বেসিক্যালি এখানে থাকে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি এটা নিউক্লিয়াস, তো এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট। তো থার্ড অরবিটের যে শেলটা এটাকে ব্যালেন্স শেল বলে, আর এখানকার ইলেকট্রনকে বলা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। তো এই ব্যান্ডে যে ইলেকট্রন গুলো থাকে, এগুলাকেই পরবর্তীতে আমরা যদি বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করি, তখন সে কোথায় যায়, কন্ডাকশন ব্যান্ডে যায়। তো কন্ডাকশন ব্যান্ডের কাজ কি, এনার্জি ব্যান্ড ফর্মড ডিউ টু মার্জিং অফ এনার্জি লেভেলস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রি ইলেকট্রনস কল্ড কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, ব্যান্ডের আগে এখানে কিছু লেভেল দেওয়া আছে, দেখো এই যে ভ্যালেন্স, এটা নিউক্লিয়াস, থার্ড লেভেল, সেকেন্ড লেভেল, ভ্যালেন্স লেভেল, মানে এটা কি সুপ্রিম লেভেল। এই লেভেলের উপরে গেলে সেটা তখন হবে কন্ডাকশন লেভেলে চলে যায় আর কি। তো যখন হচ্ছে ব্যালেন্স লেভেল, আর এখানে বলছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যে এনার্জি ব্যান্ড ফর্মড ডিউ টু মার্জিং অফ এনার্জি লেভেলস, 2 টাইপের এনার্জি লেভেল যখন মার্জ হয়,
ভ্যালেন্স লেভেল এবং কন্ডাকশন লেভেল, তখন তাকে বলতেছে কন্ডাকশন ব্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রি ইলেকট্রনস কল্ড কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, আন্ডার নর্মাল কন্ডিশন দিস ব্যান্ড ইজ এমটি, সচরাচর এই ব্যান্ডটা এমটি থাকে, কারণ এই ব্যান্ডে যদি যায় তাহলে ইলেকট্রন ওই ব্যান্ডে থাকবে না, সে তো তখন ওই ব্যান্ড থেকে বের হয়ে কন্ডাক্টিভিটিতে চলে যাবে। বেসিক্যালি এই ব্যান্ডটা সবসময় এমটি থাকে, ব্যালেন্স ব্যান্ডটা সবসময় পূর্ণ থাকে। ওইটাকে যখন আমরা এনার্জি দিয়ে কোথায় নিব, কন্ডাকশন ব্যান্ডে নিব, তখন সে মুভমেন্ট করা শুরু করে দিবে। তো এই যে আমি যেটা দেখাইলাম এখানে ব্যান্ড গ্যাপের মধ্যে হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা ব্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। তারপর এখানে কি লেখা আছে, while jumping from এখানে লেখা আছে while jumping from valence band to conduction band the electron have to cross an energy gap। এই এনার্জি গ্যাপের একটা ভ্যালু আছে যেটাকে আমরা নরমালি বলে থাকি কি ইলেকট্রন ভোল্ট, নাম শুনছো, বা হচ্ছে জুল বলা হয়ে থাকে। কাজ যেহেতু কাজটা কে করবে, বাইরে থেকে নিশ্চয়ই একটা ফোর্স দিব। আমাদের এখানে ফোর্স কি আছে, আমাদের এখানে একটাই ফোর্স, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স। আমরা যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে ডিসকাস করতেছি, এখানে অন্য কোনো ফোর্স থাকবে না, এখানে শুধুমাত্র একটাই ফোর্স থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড যেহেতু অ্যাপ্লাই করব, তো সে কারণে হচ্ছে একটা মাত্র ইলেকট্রনকে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তার নাম হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি পরিমাণ হবে, 1 ইলেকট্রন ভোল্ট হবে 1.6 × 10⁻19, ঠিক আছে, বা 10⁻19 এরকম টাইপের একটা শক্তি দিতে হবে। শক্তিটা প্রয়োগ করলে কি হবে, ইলেকট্রনটা ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে, যখন কন্ডাকশন ব্যান্ডে যাবে তখন সে কন্ডাক্টিভিটিতে যাবে। আর এরপরে বলা আছে ইলেকট্রনস নেভার ফাউন্ড ইন দিস গ্যাপ, ইলেকট্রন আসলে এই গ্যাপে থাকবে না, থাকা সম্ভব না, কারণ এমন কোনো তাকে হচ্ছে হয় সুপ্রিম পাওয়ার দিয়ে উপরে নিয়ে যেতে হবে, আর না হয় আবার সে কি করে ওই সুপ্রিম পাওয়ারকে ছেড়ে দিয়ে আবার কোথায় নিচে নেমে আসে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ই ভার্সেস নিউক্লিয়াস যে চারটা গ্রাফটা দেখালেন স্যার, ওইখানে স্যার দেখলাম যে স্যার এনার্জি লেভেলটা উপরের দিকে বাড়তেছে যত, তো এখানে সবার নিচে দেখলাম থার্ড লেভেল, তারপরে সেকেন্ড লেভেল, তারপরে ভ্যালেন্স লেভেল। স্যার থার্ড লেভেলটা সবার নিচে, সেকেন্ড লেভেলটা সবার নিচে হওয়ার কথা না স্যার? সেকেন্ড লেভেলটা সবার নিচে, আচ্ছা জাস্ট এটা লেভেলিং করা হয়েছে, কিছুই না এটা। এই ব্যালেন্স লেভেল, এখানে থার্ড লেভেল বলতে বুঝাচ্ছি এই অরবিটটাকে, ঠিক আছে, লেভেলটা বুঝাচ্ছে তোমার এখানে দেখো এখানে কয়টা লেভেল আছে, একটা দুইটা তিনটাই তো। তো ব্যালেন্স লেভেলটা ধরো যে তুমি যদি বলো শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে যোজনী স্তর, ঠিক আছে। তুমি নিউক্লিয়াস থেকে যেটা কাছের সেটা কি শক্তি স্তরের এই জায়গার কিন্তু ইলেকট্রন গুলো খুব ফার্মলি এখানে কানেক্টেড থাকে, এরা কিন্তু সহজে বের হইতে পারে না। ঠিক আছে, এদেরকে বের করতে হলে এত পরিমাণ এনার্জি দিতে হবে যে শক্তি স্তর ভেঙেই যাবে, ঠিক আছে, তখন আর শক্তি স্তর থাকবে না। ওই অনুসারে এটাকে লেভেলিং করা হয়েছে, তুমি ওটাকে অন্যভাবেও লেভেলিং করতে পারো, এটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যাই হোক, এখানে হচ্ছে ওই কন্ডাক্টর, তারপর হচ্ছে ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ক্ষেত্রে এখানে এখানে এটা লেখা ভুল হয়েছে, আমার লেখাই এটা ভুল হয়েছে, এটা ইনসুলেটর ম্যাটেরিয়াল হবে। তো এখানে হচ্ছে বেসিক্যালি ইজি। এই বাঁধন কুমার কি কিছু বলার আছে? বাঁধন কুমার হাত তুলছে কেন? এই বাঁধন কিছু বলবা? বাঁধন কথা শোনা যায়? স্যার কথা শোনা যায়। হ্যাঁ, হাত তুলছো কেন, কিছু বলবা? স্যার আমি বাঁধন না স্যার। স্যার ওর নেটে একটা প্রবলেম থাকে তো মেবি না, তুমি হাত তোলা তো স্যার, আমি না। আচ্ছা, এক্সাম্পল ইজ গিভেন অন অ্যান আইসোলেটেড অ্যাটম। আচ্ছা যাই হোক, ওই অ্যাটমের কথা বলতেছে, বেসিক্যালি ইট ইজ নট আইসোলেটেড। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সত্যি কথা বলতে কি, ওই যে একটা কোষ টাইপের বলতে পারো বা একটা পরমাণু, বেসিক্যালি কোন একটা অ্যাটম তো এইভাবে ফ্রি ফ্লো করতে পারে না। তো আবার কে, ও একজন বের হয়ে গেছে, আবার আসছে ওয়েটিং রুমে। ওয়েটিং রুম তো আমি দিই নাই, ওয়েটিং রুম তো আমি ক্রিয়েট করি নাই, তাহলে তো ওয়েটিং রুম থাকার কথা না, সে ডিরেক্ট ঢুকে যেতে পারবে। কেউ যদি মনে হয় যে ইয়া হচ্ছে মানে বের হয়ে গেলে আবার ইজিলি ঢুকতে পারবা, আমি কোনো ওয়েটিং রুম ক্রিয়েট করে দিই নাই। স্যার মেবি ভুল ক্লাসরুমে। ও হইতে পারে তাহলে ওই যে আমি আরেকটা লিঙ্ক দিছি তো হয়তো ডি সেকশনেটাতে চলে গেছে। তো যাই হোক, এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে যে আসলে সত্যি কথা বলতে তো আমরা যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো বা কোনো একটা ম্যাটেরিয়াল আসলে কি ক্রিস্টাল বা একটা ক্যালাস আকারে থাকে, ঠিক আছে। তো ওইটা তো আসলে ওইখান থেকে একটা অ্যাটম নিয়ে আমরা কাজ করছি। তো ওই ক্রিস্টালের স্ট্রাকচার থেকে শুধুমাত্র একটা অ্যাটম নিয়ে আমরা কাজ করছি। তো একটা অ্যাটমের মধ্যে হচ্ছে এরপরে কি করা হয়েছে, ওই যে যদি কন্ডাক্টর ম্যাটেরিয়াল হয়
তাহলে কি হবে, ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কি করবে, একটা একটাকে ওভারল্যাপ করবে, ঠিক আছে। তো একটা একটাকে যদি ওভারল্যাপ করে, দ্যাট মিনস দেখো এখানে কি একটা একটাকে যেহেতু ওভারল্যাপ করছে, সেহেতু হচ্ছে এর মাঝখানে দ্যাট মিনস ওই যে বাইরে থেকে আসলে সত্যি কথা বলতে কোনো ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স খুব একটা দেয়া লাগে না, ইজিলি ইলেকট্রনের মুভমেন্ট হয়। আর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় কি একটু এনার্জি গ্যাপ আছে। তো এটা কত, নর্মালি বলা হয় কি, ওই যে সিলিকনের ক্ষেত্রে থাকে 1.16 ইলেকট্রন ভোল্ট পরিমাণ। দ্যাট মিনস হচ্ছে একটা সিলিকনকে ব্যালেন্স ব্যান্ড থেকে নিচেরটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, উপরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, এটা তোমরা লিখে নিও। এখানে যদি আমি লিখে দিই, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে সিবি কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ভিবি ব্যালেন্স ব্যান্ড। তো এই যে গ্যাপটা, এখানে গ্যাপটা হচ্ছে বেসিক্যালি সিলিকনের ক্ষেত্রে কত, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 1.16 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.75। কেন কম, ওই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, ঠিক আছে। তো 0.75 এর ইলেকট্রন গ্যাপটা মানে এর ইলেকট্রন ভোল্ট বা হচ্ছে এনার্জি গ্যাপটা কম, রিজনটা হচ্ছে ওই যে আউটার শেলে ইলেকট্রনটা খুব ইজিলি বের হয়ে যেতে পারে, সেই কারণে। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে ইনসুলেটর ম্যাটেরিয়াল। তো ইনসুলেটর ম্যাটেরিয়ালের মধ্যে বেসিক্যালি কি, এর মধ্যে ব্যান্ড গ্যাপটা অনেক বেশি দেখা যায়, 6 ইলেকট্রন ভোল্ট। তো এক ইলেকট্রন ভোল্ট সমান কত দেওয়া আছে, 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে। তো এই পরিমাণ শক্তি, জুল আমরা জানি কোন একটা কাজ করতে হলে জুল, জুল হচ্ছে তার ইউনিট, কাজের ইউনিট। তো কাজ কি, ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য যে শক্তি দিতে হয়, তো এটা হচ্ছে কত দিতে হবে, 6 ইলেকট্রন ভোল্টের পরিমাণ। এটা দিলে বেসিক্যালি কি হবে, ইলেকট্রন মানে, তো সেক্ষেত্রে বেসিক্যালি এটা থাকে না আর কি, এই ম্যাটেরিয়ালসটা টোটালি ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, এরপরে কি বলা আছে, ইলেকট্রন ইন ভ্যালেন্স ব্যান্ড উইল ট্রান্সপোর্ট টু কন্ডাকশন ব্যান্ড, আদারওয়াইজ ইট উইল নট কন্ডাক্ট। এগুলো তো তোমরা জানোই। ইলেকট্রন ট্রান্সপোর্টেশন ইজ ডান বাই গিভিং এনার্জি, or electrons should have energy is equal to band gap energy, then it will move from valence band to conduction band. তারপর forbidden energy gap এ দিয়ে আছে number of electrons is allowed to stay in this gap or region. forbidden energy gap এ বেসিক্যালি কেউ থাকে না এখানে, এই আর কি। এরপরে চলে যাই পরের ইয়াতে। আচ্ছা, ফর ইনসুলেটর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ওই যে আমি যেগুলো বলছি এগুলাই আবার ডিটেলস এখানে লেখা আছে, যে ইনসুলেটর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই গ্যাপটা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যদি টেম্পারেচারের সাথে কন্ডাক্টিভিটি আসলে ডিপেন্ড করে, তো যে টেম্পারেচার যদি বাড়াই দেই, তাহলে ইনসুলেটর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বাড়ে, তার রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স বা যদি বলা হচ্ছে রো যদি বলো, এগুলো হচ্ছে কমবে, কমবে। তবে সেক্ষেত্রে হচ্ছে এটাকে সেখানে বলা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কোন ম্যাটেরিয়ালসটাকে, ইনসুলেটর আর হচ্ছে তোমার এই কন্ডাক্টর, এই দুইটা ম্যাটেরিয়ালসকে, সরি এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ না, নেগেটিভ হবে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বুঝতে পারছো আমি কি কথা বলতে যাচ্ছি? নেগেটিভ টেম্পারেচার কেন, তুমি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমছে, সে কারণে নাম হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। রেজিস্টিভিটি যেহেতু কমে, টেম্পারেচার বাড়লে সে কারণে নাম হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে ইনসুলেটর এবং কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় না, সরি, কন্ডাক্টরের ক্ষেত্রে হবে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কেন, কারণ আমরা যদি টেম্পারেচার বাড়াই তার রেজিস্টিভিটি বাড়বে, কারণ বেসিক্যালি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো কি থাকে, একটু বিন্যস্ত অবস্থায় থাকে, মানে এগুলো এখানে তো ইলেকট্রন আছে, যখন আমরা টেম্পারেচার বাড়াই দিব তখন কিন্তু সে কি অ্যাব্রাপ্টলি মুভমেন্ট করতে থাকবে, একদম র্যান্ডম মুভমেন্ট। তো সে একটা একটার সাথে ধাক্কা খাবে, একটা একটার সাথে ইয়া করবে, ফ্রিকশন হবে, দ্যাট মিনস সেখানে তার রেজিস্টিভিটি, তার কন্ডাক্টিভিটি কমে যায়, তার রেজিস্টিভিটি বেড়ে যায়, তার কারেন্ট কমে যাবে। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কেন, তাকে যদি আমরা টেম্পারেচার বাড়াই তার কারেন্টও বাড়বে, সরি তার কারেন্ট বাড়বে আর তার রেজিস্ট্যান্স কমবে, ঠিক আছে। দ্যাট মিনস ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো একটু গ্যাপ থাকে, গ্যাপগুলো কি কি ওই যে এখানে বলা আছে 0.75 আর হচ্ছে 1.16, আর ইনসুলেটরের ক্ষেত্রে অলমোস্ট 6 ইলেকট্রন ভোল্টের মতো থাকে।
আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে পিরিয়ডিক টেবিলে। এখানে হচ্ছে ওই যে আমি যে কথাগুলো একটু আগে বলছি, যে নরমালি সিলিকন আসলে কিভাবে থাকে। একটা অ্যাটম, একটা সিলিকন তো ক্রিস্টাল আকারে থাকে, হ্যাঁ। তো সিলিকনের একটা অ্যাটমিক স্ট্রাকচার যদি দেখো তাহলে দেখবা যে সিলিকনটা তোমরা হয়তো কেমিস্ট্রিতে বা ফিজিক্সে দেখে আসছো, সিলিকনের বেসিক্যালি 4টা হাত থাকে। তার যদি বলি এটা হচ্ছে এল এম এন পি, এটা শক্তি স্তর তোমরা পড়ে আসছো তাই না, মনে আছে? তো এটা যদি হয় 14, 2, 8, আমরা জানি এখানে হচ্ছে হাইয়েস্ট 2 থাকে, এখানে হাইয়েস্ট 8 থাকে, আর তাহলে 8 আর 2 10, আর লাস্টেরটাতে থাকবে হচ্ছে 4। তাহলে সিলিকনের 4টা হাত। তো সে করবে কি, তার পাশে এরকম করে ক্রিস্টাল আকারে থাকবে, যে 4টা হাত করে করে সে হচ্ছে তার উপরে নিচে এভাবে কানেক্টেড থাকবে, ঠিক আছে? এই কারণে সে একটা ক্রিস্টাল আকারে থাকে আর কি। বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার? তো এই সিলিকনটা বেসিক্যালি করে কি, তার কাছাকাছি, তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস, তার মানে অ্যাটমিক নাম্বারটা সে অ্যাটেইন করতে চায়। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, তাই না? ক্রিপ্টন, আর্গন স্যার। আর্গন, সরি আর্গন, হ্যাঁ 18, 18 হচ্ছে আর্গন। আর জার্মেনিয়ামের কাছাকাছি হচ্ছে ক্রিপ্টন, কারণ জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, তবে তার কাছাকাছি হচ্ছে 36 অ্যাটেন্ড করতে হয়। সেখানে সে করে কি, ওই যে সমযোজী বন্ধনের মাধ্যমে একটা ক্রিস্টাল ক্যালাস ক্রিয়েট করে, কিভাবে এরকমই 4টা হাত দিয়ে তার পাশে 4টা আরো অ্যাটমের সাথে এভাবে এই স্ট্রাকচারটা ক্রিয়েট হয়। তো ঠিক সিমিলারলি এই যে অ্যাটমিক স্ট্রাকচার ফর সিলিকনটা নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে বেসিক্যালি দেখবা যে এই যে প্রথমটাতে হচ্ছে তার 3টে শক্তি অরবিট থাকে। তো ফার্স্টটাতে 2টা, তারপরটাতে 8টা, তারপরটাতে 4টা। এই 4টা আবার পাশের আরেকটার সাথে ইয়া করে হচ্ছে নিউট্রাল হয়। তো এইভাবে সে অ্যাটমিক মানে স্ট্রাকচারটা তার ক্রিয়েট হয় আর কি। আচ্ছা, তাহলে এভাবে যে অ্যাটমিক স্ট্রাকচারটা পাই সেটাকে ল্যাটিস বলে। তোমরা অলরেডি ফিজিক্সেও পড়ছো, 1-2 তে যে তোমরা ফিজিক্স পড়ছো ওইখানেও ছিল। 1-2 তে ছিল না ফিজিক্সে? এই ল্যাটিস ট্যাটিস এগুলো তো পড়ে আসছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, ল্যাটিস পড়ছো। এই যে তোমরা কি সব বলে না, ওই যে কি ড্র করছো না, ওই ডায়াগ্রাম গুলোর নাম কি ছিল, আমি তো ভুলেই গেছি। ক্রিস্টাল ক্যালাস। হ্যাঁ, ক্রিস্টাল ক্যালাসের কিছু ডায়াগ্রাম ছিল, ওগুলো যে ডায়মন্ডের ক্ষেত্রে কেমন হয়, গ্রাফিন না, গ্রাফাইটের ক্ষেত্রে কেমন হয়, এগুলো তোমরা ড্র করছিলা। তো যাই হোক, এগুলাকে ক্যালাস তাহলে এভাবে হয়। এরপরে চলে আসি হচ্ছে বেসিক্যালি সেমিকন্ডাক্টরের। আমরা জানি সেমিকন্ডাক্টরের আবার তার 2টা হাত আছে, সেটা কি? একটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে আমরা 2 ভাবে ইয়া করতে পারি। সেমিকন্ডাক্টর তার আবার 2টাই আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক, ঠিক আছে? আচ্ছা, কয়টা বাজে? রোল কলটা মনে হয় করে নিলে ভালো হতো না? স্যার অনেকেই আছে স্যার, এরকম বের হয়ে গেছে, বের হওয়ার পর স্যার ঢুকতে পারে না, এরকম স্যার এরকম মেসেজ দিতেছে স্যার। কেন, এরকম তো হওয়ার কথা না। স্যার আমি লিঙ্কগুলো শেয়ার করেছি, ওগুলো সেম একই কাজ হচ্ছে, মানে কেউ ঢুকতে পারতেছে না। এদের কি লিংক শেয়ার করে দিছি স্যার, ওরা স্যার ওই লিংক দিয়েও স্যার ঢুকতে পারতেছে না। এতক্ষণ ধরে স্যার ক্লাসে ছিল, বাট স্যার আর কি বের হয়ে গেছে। না, এখন তাহলে কিভাবে ইয়া করা যায়? লিংক তাহলে কিভাবে, লিংক তো এরকম হওয়ার কথা না। আর আমি কোনো ওয়েটিং রুমও ক্রিয়েট করি নাই। স্যার আমরা কি দুইজন লেখা অন। আসতেছে যে ওয়েটিং ফর দি হোস্ট টু স্টার্ট দি মিটিং, এরকম লেখা আসতেছে। ওটা ওরা মনে হয় ডি সেকশনটাতে ঢুকে গেছে নাকি? না না স্যার, স্যার, লিংক ওটাই স্যার দিছে, মানে আমরা লিংক স্যার দুজন দিয়েছি, সবগুলা লিংক হয় না স্যার, কাজ করতেছে না। বারবার ওই হোস্টের মিটিং ইয়েটা যাচ্ছে, মানে না, ওয়েটিং রুমে বসে আছে, এটা দেখাচ্ছে। ওয়েটিং রুম জি তো আমি স্যার। ক্রিয়েটই করি নাই। এখন স্যার আমরা ওইটাই তো দেখতেছি যে লিংকগুলো ছিল আচ্ছা। এখানে, আর ইনভাইট আচ্ছা, যাই দিয়েও হোক, এখানে আজকে তাহলে এ পর্যন্ত রাখি। হ্যাঁ, আজকে আমি তাহলে আচ্ছা একটু স্যার। রোল কল করে নিই। স্যার যারা যারা অ্যাটেন্ডেন্স, ছিল, স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার ওই যে জুমের রিপোর্ট থেকে স্যার নিলে স্যার, তাহলে স্যার ভালো হতো। যারা স্যার একদম কাছে ছিল তাদের তো স্যার অটো রিপোর্ট চলে আসবে। আসবে, কিন্তু আমি আসলে ওই যে ওই রিপোর্ট থেকে আবার ধরে ধরে ইয়া করা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওরা বের হয়েছে কেন, কি অটোমেটিক্যালি বের হয়ে গেছিল নাকি? জি স্যার, অটোমেটিক্যালি বের হয়ে গেছিল। অটোমেটিক তো বের হওয়ার কথা না। ওরা ধরো যে একটু ঘুমাইতে গেছে হয়তো, এখন আসছে আবার না স্যার, প্রেজেন্ট ইন্টারনেট দিতে। স্যার ইন্টারনেট স্যার কানেকশন নেট ড্রপ করলে প্রবলেম হয় বাইর অনেক হয়ে যায় সময়। অটোমেটিক। না, আমি তো সকালবেলা এটা প্রবলেম হয়, ধরো যে সকালবেলা দেখা যায় কি অনেকগুলো প্যারালাল সেশন, যেমন আজকে হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত অনেকগুলো সেশন ছিল, মানে স্যার আসানুল্লাহ। ওরা রিমোট এরিয়ার মধ্যে থাকে, এখানে জনবসতি নাই, তো এখন প্রবলেম হইতেই পারে স্যার একটু মাঝে মাঝে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই যে তোমাদের এখানে জুমে যতজন ঢুকছিল তাহলে ওই অনুসারে আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকেরটা তাহলে এভাবে থাক। আজকে 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 এই পর্যন্তই থাকুক আর কি, ওই হ্যাঁ? স্লাইডটা কি ক্লাস থেকে দিয়ে দিবেন? তো কথা বলছো? ওকে স্যার। আচ্ছা যাই হোক, আজকে আর আমি তোমাদের রেকর্ডিংটা এখন কি দিয়ে দিব? তোমার দরকার আছে? জি স্যার, লেকচারগুলো স্যার, তুলো নাই ভালোই তোমরা? ভালো স্যার। স্যার দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। স্যার, আগামীকাল ক্লাস স্লাইডটাও কয়টা স্যার বাজে করব? দিলে ভালো হতো স্যার। বুঝি না। স্যার স্যার স্লাইড স্লাইডটাও দিলে ভালো হতো স্যার, স্লাইডটা সহ। আচ্ছা জি স্যার, স্লাইডটা দিয়ে স্লাইডটা দিব। আর কি যে মেইনলি অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, স্লাইডটাও দিয়ে দিব। আর হচ্ছে আগামীকালকে তোমাদের ক্লাস কয়টা? 9:40 না? জি স্যার, ওই টাইমেই তো করবা নাকি? জি স্যার, ওই টাইমে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আমরা 9:40 ক্লাস করবো। তাহলে আজকে এখানেই শেষ করে দিলাম। হ্যাঁ জি আচ্ছা, স্যার। আসসালামু ঠিক আছে, আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাসে গিয়ে পড়বা কিন্তু, এগুলো দেখবা। জি স্যার। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন।